নমস্কার, আমি প্রিয়াঙ্কা। গল্পবাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো গল্প জ্যান্ত কবর। গল্প লেখা ও গল্প পাঠে আমি প্রিয়াঙ্কা। গল্পটি মন দিয়ে শোনার অনুরোধ রইল। গল্পের সমস্ত কথা এবং চরিত্র নেহাতি কাকলিও, তাই অবশ্যই গল্পটিকে গল্পের ছলেই নেবেন। শুরু করছি আজকের গল্প জ্যান্ত কবর। নবীন, 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 বাঁচাও আমাদের, এরা মেরে ফেলবে আমাদেরকে। নবীন, নবীন, তুমি এসো আমার কাছে। নবীন, নবীন। অন্তরা, অন্তরা। এক লাফে বিছানায় উঠে বসেছে নবীন। ঘামে ভিজে গেছে সারা শরীর। কী রে, আবার একই স্বপ্ন দেখলি? প্রশ্ন করল জয়ন্ত। জয়ন্ত আর নবীন একই ফ্ল্যাটে থাকে। নবীন আর অন্তরা সেই স্কুল লাইফ থেকে বন্ধু। সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্বটা একটা মিষ্টি প্রেমের সম্পর্কের সৃষ্টি করেছে। নবীনের উচ্চতা প্রায় 5 ফুট 5 ইঞ্চির মতো। ফর্সা, সুন্দর, সুঠাম পুরুষালী গঠন। মাথায় এক ভর্তি কোঁকড়ানো ঘন কালো চুল। ওদিকে অন্তরা উচ্চতায় নবীনের তুলনায় একটু খাটো হলেও গোল ফর্সা মুখশ্রী। গালে বেশ টোল পড়ে। চোখের মণিগুলো হালকা কটা। পিঠ অবধি সোজা চুল। মুক্তোর মতো ঝকঝকে দাঁতগুলো তার। মোটের ওপর অন্তরাও বেশ সুশ্রী। নবীন আর অন্তরাকে বেশ সুন্দর মানায়। স্কুল কলেজের সেরা জুটি ছিল ওরা দুজনে। অনেকে আবার হিংসাও করতো ওদের দুটিকে দেখে। নবীন আর অন্তরার বোঝাপড়া এত ভালো ছিল যে ওদের মধ্যে ঝগড়া, ভুল বোঝাবুঝি হতো না বললেই চলে। কলেজে পড়াকালীন উচ্চ রক্তচাপের কারণে নবীনের মা মারা যান। তার ঠিক 1 বছর পরেই বাবাও মারা যান। এদিকে অন্তরা তার বিধবা মায়ের সাথে থাকতো। স্কুলে পড়াকালীন তার বাবাকে নাকি কিছু দুষ্কৃতীরা খুন করেন। আজও জানা যায়নি তারা কারা। অন্তরার মার তখন খুবই অল্প বয়স। ছোট বাচ্চা নিয়ে থানা পুলিশ করা তার পক্ষে সম্ভব হয়নি। ওনার বাপের বাড়ি থেকেও তেমন কোনো সাহায্য পাননি। আসলে অন্তরার মা বাড়ির অমতে গিয়ে তাদেরই পাড়ার একটা ছেলেকে বিয়ে করেছিলেন। অন্তরার 2 মামা, দাদু কেউই বিষয়টা মেনে নেননি, কারণ অন্তরার বাবা অনাথ ছিলেন। কিছু টিউশনি পড়াতেন আর একটা ছোট মুদিখানার দোকান চালাতেন। তিনি মারা যাওয়ার পর একা হাতে সংসার চালানো, মেয়েকে মানুষ করা সমস্তটা করেছিলেন অন্তরার মা। কিন্তু অন্তরার দাদু মেয়েকে খুব ভালোবাসতেন। তাই মেয়ের এই চরম দুরবস্থার দিনে সমস্ত অভিমান ভুলে স্থির করলেন মেয়ের পাশে দাঁড়াবেন। ওনার 2 ছেলের চরম আপত্তি সত্ত্বেও নিজের সম্পত্তির 3টে ভাগ করলেন তিনি। নিজের মেয়েকে কোনো কিছু থেকেই বঞ্চিত করলেন না। এই সিদ্ধান্তে অবশ্য বোন এবং তার মেয়ের প্রতি চরম ক্ষিপ্ত অন্তরার 2 মামা। এই সমস্ত ঘটনাই নবীনের জানা ছিল। কলেজ পাশের পর চাকরির প্রস্তুতি। অন্তরা, নবীন দুজনেই নিচ্ছিল। নবীনের চাকরিটা হয়ে গেল, তবে চাকরি সূত্রে তাদের বিদেশে যেতে হবে। তার একেবারেই ইচ্ছে ছিল না অন্তরাকে এই অবস্থায় ছেড়ে বিদেশে যাওয়ার। তবে অন্তরাকে ছেড়ে তাকে যেতেই হলো। অন্তরা তাকে জোর করে পাঠিয়েছিল। নবীন আর অন্তরা দুজনেই ঠিক করেছিল পরের অধীনে কাজ করবে না তারা, নিজেদের একটা ব্যবসা করবে। কিন্তু সেগুলো করতে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন। তাই তারা ভেবেছিল প্রথমে চাকরি করে কিছুটা অর্থ জমিয়ে নেবে,
কারণ তারা পড়াশোনায় দুজনেই বেশ ভালো ছিল। একটা না একটি চাকরি ঠিক জুটিয়েই নেবে, এটুকু আশ্বাস তাদের ছিল। আর কিছুটা অর্থ অন্তরা মামার বাড়ির সম্পত্তি থেকে পেয়ে যাবে। তারপর নিজেদের যৌথ ব্যবসা শুরু করবে। তারপর বিয়ে করা এবং সুন্দর করে সংসার করা। নবীন বিদেশ চলে গিয়েছিল। প্রতিদিন রাত 2টো নাগাদ নবীন ফোন করত অন্তরাকে, কারণ আমাদের দেশে যখন রাত, বিদেশে তখন দিন। অফিসের লাঞ্চ টাইমে ফোন করত নবীন। প্রথম মাসের মাইনে পেয়েই তার অর্ধেকটা অন্তরাকে পাঠিয়েছিল সে। এতে অন্তরা খুবই রাগারাগি করেছিল, কারণ অন্তরা বলেছিল, নবীন, বিদেশে অনেক খরচ, আর তাছাড়া তুই এভাবে টাকা নষ্ট না করে জমাও, আমাদের স্বপ্ন পূরণ করতে হবে। আর আমি এখানে টিউশন পড়িয়ে স্কুলে পার্ট টাইম জব করে মায়ের মুদিখানার দোকানটাও চালিয়ে আমার আর মায়ের ঠিকই চলে যাবে। অন্তরার কথা নবীন অনিচ্ছা সত্ত্বেও শুনেছিল। নবীন আর অন্তরা যেহেতু ছোটবেলার বন্ধু, তাই তারা একে অপরকে কখনো তুই কখনো তুমি করে সম্বোধন করত। আসলে তুমি ওরা বলতে চাইতো না, অন্তরার মায়ের জোড়াজুড়িতে বাধ্য হয়ে বলতো এক প্রকার। উনি যদি শুনে ফেলতেন তুই তোকারি করছে, ভীষণ রেগে যেতেন। এদিকে অন্তরাও ভালো একটা চাকরির চেষ্টায় আছে, তবে ভালো টাকা রোজগারের জন্য বিদেশ যেতে বলেছে অনেকে। বিদেশ যাওয়ার সুযোগও পাচ্ছে অন্তরা, কিন্তু মাকে এভাবে একা ছেড়ে সে কিছুতেই যেতে চায় না। দেখতে দেখতে 1টা বছর পার হয়ে গেল নবীনের চাকরির। নবীন অফিসে দরখাস্ত দিয়েছে দেশে বদলির জন্য, কিন্তু অফিস কিছুতেই তার দরখাস্ত স্বীকার করছে না। এর মধ্যে হঠাৎ করে নবীন একদিন অন্তরাকে ফোনে পাচ্ছে না, বারে বারে ফোন সুইচ অফ আসছে। এভাবে 1 সপ্তাহ হয়ে গেল, অন্তরার সাথে কোনো যোগাযোগ করতে পারছে না নবীন। অফিসের ওপর মহলে অনেক হাতে পায়ে ধরে অনুরোধ করে দেশে বদলির অনুমতি পেল নবীন। দেশে ফিরে নতুন অফিসে যোগ দিল। অফিস থেকে নতুন ফ্ল্যাটে নবীন ও জয়ন্ত একসাথে থাকে। দেশে ফিরেই সে অন্তরার বাড়ির উদ্দেশ্যে দৌড়ল। দেশেতে নবীনদের পুরনো বাড়িটা ভাড়া বাড়ি ছিল, তাই সেটাকে সে ছেড়ে দিল। দেশে ফিরেই নবীন অন্তরার বাড়ির উদ্দেশ্যে দৌড়ল, কিন্তু তাদের বাড়িতে তালা ঝুলছে। আশেপাশের লোককে জিজ্ঞাসাবাদ করে তেমন কিছুই জানা গেল না। নবীন ছুটল অন্তরার মামার বাড়ি। এর আগে সে একবার এসেছিল অন্তরার সঙ্গে, তবে সকলের আবভাব দেখে মনে হয়েছিল কারোরই তেমন পছন্দ হয়নি নবীনকে। অন্তরার মামার বাড়ি গিয়ে সে অন্তরা ও তার মার ব্যাপারে জানতে চাইল। কেউ তাদের সম্বন্ধে তেমন কোনো কথাই বলতে চাইল না। মামারা শুধু এইটুকু জানালেন যে অন্তরা নাকি চাকরি পেয়ে মাকে নিয়ে বিদেশ চলে গেছে। আর কোনো কথার কোনো রকম উত্তর না দিয়ে নবীনকে এক প্রকার তাড়িয়ে দিলেন ওনারা। নবীন কিছুতেই অন্তরার মামার বাড়ির লোকের কোনো কথাই বিশ্বাস করতে পারছিল না। তার বারে বারে মনে হচ্ছিল কোথাও একটা গলদ আছে। ফ্ল্যাটে ফিরে জয়ন্তর সাথে আলোচনা করলো সমস্তটা। তারপর জয়ন্তর সাহায্য নিয়ে অফিস থেকে 1 সপ্তাহের বিরতি নিল নবীন। থানায় গিয়ে অন্তরা ও তার মায়ের হারিয়ে যাওয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল। সেদিন থেকে নবীন প্রায় রোজ ঘুমের মধ্যে একই স্বপ্ন দেখে। অন্তরা তাকে ডাকছে, নিজের প্রাণ রক্ষার সাহায্য চাইছে। নবীন জয়ন্তকে বলল, ভাই, একবার ইন্সপেক্টরের কাছে যাই, যদি ওনারা কিছু।
নবীনকে কথা শেষ করতে না দিয়ে জয়ন্ত বলল, ভাই, আবার পুলিশের কাছে গিয়ে কোনো লাভ হবে না। পুলিশ তদন্ত করেও তো কিছু জানতে পারেনি। আর এখন সবাই বিশ্বাস করে যে অন্তরা আর তার মা সত্যি সত্যি বিদেশ চলে গেছে। তুইও সেই সত্যিটা মেনে নে আর সামনের দিকে এগিয়ে চ। এমনিতেই কাল থেকে তোর আবার অফিস জয়েন করার কথা। জয়ন্তর কথায় নবীন কোনো উত্তর দেয় না, শুধু হ্যাঁ সূচক সম্মতি জানায় ঘাড় নেড়ে। জয়ন্ত রেডি হয়ে অফিস বেরিয়ে গেলে নবীনও বেরিয়ে পড়ে। সোজা থানায় গিয়ে উপস্থিত হয়। স্যার, কোনো খোঁজ পেলেন? অন্তরা আর তার মা কোথায় আছে, কেমন আছে, কিছু জানতে পারলেন? নবীনের প্রশ্ন শুনে পুলিশ অফিসারটি খানিকটা উত্তেজিত হয়েই বললেন, আরে মশাই, মিস অন্তরা আর আত্মীয় স্বজন সকলেই তো বললেন যে উনি ওনার মাকে নিয়ে বিদেশ চলে গেছেন। এরপর আর তদন্তের কি থাকতে পারে একটু বলবেন? এবার আমরাও কেসটাকে ক্লোজ করে দিচ্ছি। অফিসারের কথায় নবীন উত্তেজিত হয়ে টেবিলটা এক প্রকার চাপড়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, বেশ, আপনাদের কাউকে কিচ্ছু করতে হবে না। এবার যা করার আমিই করব। এই বলে গট গট করে বেরিয়ে চলে গেল নবীন। দরজার দিকে তাকিয়ে সাব ইন্সপেক্টরকে বললেন, তোমার কি মনে হয় বসাক, ছেলেটি যা ভাবছে বা বলছে তাই ঠিক, নাকি মেয়েটি সত্যি চাকরি পেয়ে অতীতকে পেছনে ঠেলে নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে গেছে? সাব ইন্সপেক্টর বসাক খ্যাক খ্যাক করে হেসে বললেন, স্যার, আজকালকার ছেলে মেয়েদের ভাবগতিক বোঝা মুশকিল। মেয়েটি হয়তো টাকা পয়সা আর নতুন ভবিষ্যৎ নিয়ে মেতে রয়েছে, এদিকে ছেলেটি দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে। অফিসার একটু তাচ্ছিল্য ভরা হাসি হেসে বললেন, যা বলেছ। ওফ, সকাল সকাল মাথাটা ঘেঁটে দিলে একেবারে। বসাক, একটু কড়া করে চা নাও তো। বসাকবাবু আগের মতোই খ্যাক খ্যাক করে হেসে বললেন, এক্ষুনি আনছি স্যার। ওদিকে নবীন ফ্ল্যাটে ফিরে ক্লান্ত শরীরে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। তার মাথা কাজ করছে না একেবারে। শরীর মন কিছুই যেন ভালো নেই। কার সাথে কথা বলবে, কাকে জিজ্ঞেস করবে, কিছুই ভেবে পাচ্ছে না সে। সকলেই বলছে নতুন চাকরি পেয়ে বিদেশে যাওয়ার সুযোগ পেয়ে অন্তরা আর কোনো দিকে না তাকিয়ে ভবিষ্যতের পথেই শুধু এগোতে চায়। তাই তার এভাবে হঠাৎ করে চলে যাওয়া। কিন্তু এ সমস্ত কথা নবীনের কিছুতেই বিশ্বাস হয় না। তারা দুজনে একসাথে স্বপ্ন দেখেছে আর সেগুলো একসাথেই পূরণ করার শপথ করেছে। কলেজে পড়ার সময় অনেকে তাদের সম্পর্ক ভেঙে দেওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু কেউ সফল হয়নি। আর অন্তরার বিদেশের চাকরিটা হলে সবার আগে নবীনকে সে জানাতো। আর তাছাড়া বিদেশ যেতে গেলে ভিসা পাসপোর্ট করাতে হয়, সেগুলো তো বেশ কিছুদিন সময় লাগে। এভাবে রাতারাতি বিদেশে পাড়ি জমানো সম্ভব নয়। নবীনের মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণায়, আর কিচ্ছু ভাবতে পারছে না সে। টেবিলে রাখা জয়ন্তর ঘুমের ওষুধের শিশি থেকে একটা ওষুধ নিয়ে এসে খেয়ে নিল। জয়ন্ত এটা মাঝে মধ্যে খায়, খুব প্রয়োজনে। গভীর ঘুমে ঢলে পড়ল নবীন কিছুক্ষণের মধ্যেই। অন্তরা ডাকছে তাকে। মন্ত্রমুগ্ধের মতো অন্তরার পিছন পিছন হেঁটে চলল নবীন। চারিদিক অন্ধকার, নিস্তব্ধ। কোথায় এসেছে সে বুঝতে পারছে না। হঠাৎ হালকা একটু আলো পড়ল ঘরটার ভিতর। এটা তো অন্তরার বাড়ি। ঘরের একটা কোণে ক্ষীণ একটা আলোক রশ্মি গিয়ে পড়েছে। সেই আলোতে নবীন দেখল মেঝের লাল অংশের বেশ খানিকটা চটানো, শুধুমাত্র সিমেন্টিং করা।
কিন্তু এর আগে বহুবার নবীন অন্তরাদের বাড়ি এসেছে, কিন্তু কোনো ঘরেই এমন কিছু ছিল না। তো মনে হচ্ছে কেউ গর্ত খুঁড়ে আবার সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে। নবীন, এই নবীন, এই ভর সন্ধেবেলা ঘুমোচ্ছিস কেন? জয়ন্তর ডাকে ঘুম ভেঙে গেল নবীনের। ঘুম থেকে উঠে কফির কাপে একটা চুমুক দিয়ে একটু ইতস্তত করে জয়ন্তকে নিজের স্বপ্নের কথা জানাবে কি জানাবে না ভাবতে ভাবতে জানিয়ে ফেলল নবীন। প্রথমটা জয়ন্ত নানা যুক্তি খাড়া করলেও পরে বিশ্বাস করেছিল। পরের দিন সকালে থানায় গিয়ে সব কিছু জানিয়ে পুলিশ অফিসারকে সঙ্গে নিয়ে জয়ন্ত আর নবীন পৌঁছলো অন্তরার বাড়ি। তালা ভেঙে ঘরে ঢুকতেই সকলেই অবাক। নবীনের কথা মতো সত্যি ঘরের মেঝের লাল রং খানিকটা উধাও। সেখানে খুঁড়ে অন্তরা ও তার মায়ের লাশ উদ্ধার করলো পুলিশ। পুলিশি জেরার মুখে পড়ে অন্তরার মামারা অন্তরার দাদুর বানানো উইল মামারা একেবারেই মেনে নিতে পারছেন না বলে জানালেন। তাই দাদু মারা যাবার পর সম্পত্তির দাবি করায় তার মামারা অন্তরা ও তার মাকে রাতের অন্ধকারে তাদেরই বাড়ির ভিতর জ্যান্ত কবর দিলেন। মামারা খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে এনে অনেক ভালো ভালো কথা বলে মন ভুলিয়ে অন্তরা এবং তার মাকে খাইয়ে প্রথমে অজ্ঞান করে দিয়েছিলেন। তারপর তাদেরই ঘরে তাদেরকে জ্যান্ত কবর দিয়েছিলেন মেঝে খুঁড়ে, এবং তারা গোটা পাড়ায় রটিয়ে দিয়েছিলেন যে অন্তরা নাকি নতুন চাকরি পেয়ে রাতারাতি বিদেশ চলে গেছে তার মাকে নিয়ে। শেষ হলো আজকের গল্প জ্যান্ত কবর। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর প্লিজ যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী গল্পটি সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায়। আপনাদের একটি ছোট্ট লাইক সাবস্ক্রাইব আমাদেরকে আরও অনেক বেশি উৎসাহিত করে পরবর্তী পরিবেশনার জন্য। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।